জুলাই আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর ফ্রান্স থেকে দেশে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে নেমে দিয়েছিলেন আবেগ ঘন এক বক্তব্য। বলেছিলেন তার উপর ভরসা না রাখলে চলে যাবেন। এর প্রায় ২.৫ সপ্তাহ পর যমুনায় বসে তিনি বলেছিলেন ছাত্ররাই উপদেষ্টাদের প্রাথমিক নিয়োগকর্তা, তারা যখন বলবে তখনই তারা চলে যাবেন। এরপর বছর ধরে যমুনার জল বহু গড়িয়েছে। সে জলের ধারায় স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব আর ব্যর্থতার রেকর্ড গড়ে চলছে অন্তর্বর্তী সরকার। বারবার উঠছে উপদেষ্টাদের পদত্যাগের দাবি। কোনো উপদেষ্টার কাজ আসলে কি সে প্রশ্ন উঠছে নিয়মিত। তবে যমুনার জল যতই ঘোলা হোক, দায়িত্বের যতই ব্যর্থতা থাকুক না কেন, চেয়ার ছাড়তে রাজি নন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা। সবশেষ মাইলস্টোনের দুর্ঘটনায় এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে লেজে গোবরে পাকিয়ে ফেলা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছে। তবে শিক্ষা উপদেষ্টা নির্বিকারভাবে জানিয়েছেন পদ তিনি ছাড়ছেন না। শুনিয়েছেন রহস্যময় নিয়োগকর্তার কথা। বলেছেন নিয়োগকর্তা চাইলেই কেবল চলে যাবেন তিনি। প্রশ্ন হলো, ছাত্রদের পক্ষ থেকে পদত্যাগের দাবি ওঠার পর নতুন করে কোন নিয়োগকর্তার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা? তাহলে ডক্টর ইউনূস যেমনটি বলেছিলেন সেই ছাত্ররা তাদের আসল নিয়োগকর্তা নন? উপদেষ্টা পরিষদের সদস্যরা কি এমন এক জালে জড়িয়ে পড়েছেন যেখানে মানুষের দাবি অনুযায়ী পদ ছাড়ার সুযোগও তাদের নেই? রহস্যময় নিয়োগকর্তার ইচ্ছা অনুযায়ী চলতে হচ্ছে সবাইকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর 3 দিন পর 8ই আগস্ট প্যারিস থেকে দেশে ফেরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে নেমে আবেগময় বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। বলেছিলেন দেশের প্রত্যেককে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা ফিরে আনাই তার প্রথম দায়িত্ব। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। দর্শক, এটা বলার অপেক্ষা রাখে না গত 1 বছরে দেশের মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব পালনের ক্ষেত্রে শূন্য পেয়েছে অন্তর্বর্তী সরকার। উল্টো বাংলাদেশ এখন বিশ্বব্যাপী পরিচিত মব সন্ত্রাসের রাজ্য হিসেবে। কিন্তু তাতে কখনোই ক্ষমতা থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের। মাঝে একবার পদত্যাগের ইচ্ছা সংক্রান্ত নাটক মঞ্চস্থ করে ক্ষমতা আরো সংহত করার চেষ্টা দেখা গেছে। বরং মবকে প্রশ্রয় দিয়েছেন, কখনো বিক্ষুব্ধ জনতা হিসেবে, কখনো বা প্রেসার গ্রুপ হিসেবে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার 2.5 সপ্তাহের মধ্যে নিয়োগকর্তার তত্ত্ব হাজির করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে 25শে আগস্ট দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। সেই ভাষণে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেছিলেন তার ও তার উপদেষ্টা পরিষদের নিয়োগকর্তা কে বা কারা। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। দর্শক, এখন 1 বছর পরে এসে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে
তা হলো এই সরকারকে আদৌ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে আগ্রহী কিনা। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতারাও এই প্রশ্ন ক্রমাগত তুলেছেন। অথচ প্রায় 1 বছর আগের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস শিশুর সারল্য নিয়ে দাবি করেছিলেন তার সরকার কখনো এমন প্রশ্নের মুখে পড়তে চায় না। প্রধান উপদেষ্টা তো দূরের কথা, অন্তর্বর্তী সরকার প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে পদত্যাগের দাবি। তবে এ ব্যাপারে কাউকে কোনো পরোয়া করতে দেখা যায়নি। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার পদ ছাড়ার দাবির মুখে পড়েও দিব্যি চেয়ারে বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি তাদের দৃশ্যমান নিয়োগকর্তা হিসেবে পরিচিত কিংস পার্টির নেতারাও জাহাঙ্গীর আলমকে পদ ছাড়তে বলেও সুবিধা করতে পারেনি। গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানান সে সময়কার বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 23শে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে, কারণ সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতির মধ্যে বিবিসি বাংলা 13 মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে সরকার আপত্তি কোথায় শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করে। এতে বলা হয়, রাজনীতিকদের অনেকে মনে করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির বিপক্ষে অবস্থান নিচ্ছে অন্তর্বর্তী সরকার, যা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হচ্ছে। তবে নির্বিকার ভাবে পদ আঁকড়ে রেখে দিন কাটাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন সময় তার বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কোনো মূল্যে পদে থাকাতেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ। পদত্যাগের দাবির বিষয়ে 24শে ফেব্রুয়ারি সাংবাদিকদের তিনি বলেন, পদত্যাগের দাবি তো আজই প্রথম না, তারা যে কারণে পদত্যাগ দাবি করে যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারে তাহলে তার পদত্যাগের প্রশ্নই থাকছে না। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়া মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন সময়। এমনকি বিএনপির পক্ষ থেকে এই দুজন সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদ ছাড়ার দাবি লিখিতভাবেও জানিয়ে কোনো ফল হয়নি। এর মধ্যে মাহফুজ কয়েক মাস দপ্তর ছাড়াই কাটিয়েছেন সরকার উপদেষ্টা হিসেবে। আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি তুলেছেন খোদ কিংস পার্টি এনসিপি নেতারা। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি 21শে মে আইন উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন। অন্যদিকে এনসিপির আরেক নেতা সাজিদ আলম 22শে মে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে লেখেন, একটা খুনের বিচার হয় না, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যারকে কোনোভাবে এড়াতে পারে, তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? দর্শক, সরকার অনেক উপদেষ্টার কাজ আসলে কি সেটা নিয়েও আছে ব্যাপক প্রশ্ন। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পদত্যাগের দাবি তুলেছেন সরকার সমর্থকরাই। সবশেষ সবচেয়ে ভয়াবহ অভিযোগটি করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। চাঁদপুরে 23শে জুলাই সমাবেশে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কোটায় অন্তর্বর্তী সরকারে এসেছেন। হাসনাত বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, আপনারা তাকে চিনেন, তিনি মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় এসেছেন। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। ওনার একমাত্র যোগ্যতা, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ইউনূসের খুব কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। দর্শক, অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান নিয়োগকর্তা হাসনাতের এই অভিযোগটি কেবল স্বাস্থ্য উপদেষ্টা কেন্দ্রিক নয়, তিনি খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রশ্ন হলো, দৃশ্যমান নিয়োগকর্তারা এভাবে অভিযোগ তোলার পরও কোন নৈতিকতায় ক্ষমতা আঁকড়ে থাকছে ডক্টর ইউনূসের সরকার? এখন থেকে প্রায় 1 বছর আগে ডক্টর ইউনূস কি তাহলে জাতির সামনে মিথ্যা বলেছিলেন? এই প্রশ্নের উত্তর সম্ভবত লুকিয়ে আছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের বক্তব্যের মাঝে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরদিন এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তৈরি হয় ব্যাপক ক্ষোভ। এরপর রাত 3টায় আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা, সেটিও আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে নয়, তথ্য উপদেষ্টার ফেসবুক থেকে জানানো হয়। এই ঘটনার জেরে 22শে জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয় সচিবালয় এলাকায়।
এমনকি মাইলস্টোন কলেজে আইন উপদেষ্টার সঙ্গে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকেন শিক্ষা উপদেষ্টা। তবে যথারীতি অন্যদের মতো তিনিও পদে থাকার দৃঢ় সংকল্প জানিয়ে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 23 জুলাই তিনি বলেন, আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার নিয়োগকর্তা রয়েছে, তারা যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আঁকড়ে ধরে থাকার কোনো ইচ্ছে আমার নেই। দর্শক, শিক্ষা উপদেষ্টার বক্তব্যে বিশেষ একটি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। দৃশ্যমান নিয়োগকর্তা হিসেবে এতদিন যাদের মনে করা হচ্ছিল তারা এই সরকার আসল নিয়োগকর্তা নয়, কারণ ছাত্রদের দাবিতে পদত্যাগ করবেন না বলে জানাচ্ছেন শিক্ষা উপদেষ্টা। এই ছাত্রদেরকে প্রায় 1 বছর আগে নিয়োগকর্তার স্বীকৃতি দিয়েছিলেন ডক্টর ইউনূস। তবে শিক্ষা উপদেষ্টার কথায় বোঝা যাচ্ছে প্রকাশ্য নিয়োগকর্তার বাইরেও থাকতে পারে অদৃশ্য নিয়োগকর্তা, আর সেই নিয়োগকর্তাদের ইচ্ছার বাইরে সরকারের কেউ চেয়ার ছাড়বেন না অথবা ছাড়তে পারবেন না। প্রশ্ন হলো, অদৃশ্য নিয়োগকর্তারা কারা, কতদিন তারা ক্ষমতায় রাখতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে? প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আওয়ামী লীগ কি আন্তর্জাতিক জনমত গঠনে বেরিয়ে পড়লো? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আন্তর্জাতিক জনমত আওয়ামী লীগ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগই আন্তর্জাতিক জনমত গঠনে সারা পৃথিবীতে বেরিয়ে পড়েছিল। এই মুহূর্তে মনে পড়ছে বিশেষ দূত আব্দুস সামাদ আজাদের কথা, যিনি আন্তর্জাতিক জনমত গঠনে দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেরিয়েছেন। এবং বিদেশে আমাদের কিছু রাষ্ট্রদূত ছিলেন, তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজকে বাংলাদেশে একটা চরম অচল অবস্থা, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো চলছে না, এবং একই সাথে হত্যা, নির্যাতন, খুন, রাহাজানি, নানা রকম সামাজিক বিশৃঙ্খলায় আমরা ভরপুর। এই যখন অবস্থা, তখন দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তারাও এই অবস্থা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। আসলে তারাও সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে, সরকারকে সমর্থন করছে, সরকারকে বলছে আপনি এগিয়ে চলুন, আপনার সঙ্গে আমরা আছি। কিন্তু দেশের এই অচল অবস্থা কে তুলে ধরবে? ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল, স্বাভাবিকভাবে সেই সরকারটি এখন বেশ অসুবিধার মধ্যে আছে দেশের মধ্যে। তারা রাজনীতি করতে পারছে না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। অতি সম্প্রতি বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড, গোপালগঞ্জ ট্র্যাজেডি, জেনোসাইড ঘটে গেল। সেগুলোরই প্রতিবাদে সংবাদ মাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে অবগত করবার জন্য আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের নিকট প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বিকেল 5:30 একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করবার পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারণ করেছিল, কিন্তু সেটি আবার স্থগিত হয়ে গেছে। কারণটা হচ্ছে, এটি ছিল পূর্ব নির্ধারিত। 16 জুলাই গোপালগঞ্জ ঘটনা ঘটবার পরে 2-4 দিন পরে থেকেই তারা গতকালকের সংবাদ সম্মেলনের আয়োজনটা করেছিল। কিন্তু এরই মধ্যে 21 জুলাই ঢাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় শত শত প্রাণহানির ঘটনা ঘটে, আহত হবার ঘটনা ঘটে, এখনো আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এবং যারা আহত, যারা মুমূর্ষ, তারাও অনেকে নিহত হবেন। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনটা আবার স্থগিত করে। হিন্দুস্তান টাইমস, সর্বভারতীয় গণমাধ্যম, শতবর্ষী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে যে গতকাল বুধবার 23 জুলাই এই সম্মেলনটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠনের ব্যানারে বিকেল 5:30 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী এই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ এবং দেশে গণহত্যা ইস্যুতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের। জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, হাসান মাহমুদ,
ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের মধ্যে থেকে কয়েকজন সংবাদ সম্মেলনে অংশ নেবার কথা ছিল। যেটি হোক, বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবার জন্য আওয়ামী লীগ যদি উদ্যোগ নিয়ে থাকে সেটি ইতিবাচক ভাবেই দেখতে হবে, কারণ একটা দেশ স্বাভাবিকভাবে চলতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে এই দেশটি চলছে না। এই মুহূর্তে একটি সরকার আছে, এই সরকারটি দেশটি চালাতে পারছে না। আমরা দেশ থেকে কোনো রাজনৈতিক দলের এই সরকারের ব্যাপারে, এই সরকারের নেতিবাচক কর্মের ব্যাপারে খুব জোরালো কোনো ভূমিকা দেখছি না। সেই জায়গায় আওয়ামী লীগ ভূমিকা নেবে, এটি খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শুরু করে, যত দ্রুত শুরু করবে, আরো আগে শুরু করা উচিত ছিল। আজকে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ পতন হয়েছে, পতন অকস্মাৎ পতন, আসমান থেকে জমিয়ে নেমে পড়া হঠাৎ করে। হয়তো আওয়ামী লীগ নেতৃত্ব, আওয়ামী লীগ নেতা কর্মীরা কিং কর্তব্য বিমূঢ় ছিল দীর্ঘদিন, কিন্তু তাই বলে তাদের ঘুম ভাঙতে এত সময় লাগবে এটিও কাম্য নয়। এটি আরো কমপক্ষে 6 মাস আগে করা উচিত ছিল। যেটি হোক, আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক জনমত গঠনে মাঠে নেমে পড়ে পুরোদমে, গতকালকের সংবাদ সম্মেলনটা স্থগিত হয়েছে এবং আয়োজকরা বলেছেন যে এটি খুব শীঘ্রই হবে, আবারও হবে এবং পরবর্তীতে এটি জানানো হবে। এখন দেখার বিষয় যে শীঘ্রই সম্মেলনটি হবে, নয়াদিল্লিতে হবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে হবে, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা। আমি অবাক হয়ে যাই আসলে, আওয়ামী লীগ এত বড় একটা দল, আমরা কদিন আগে, 1 বছর আগেই দেখতাম যে যেদিকে তাকায় সেদিকেই শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। কিন্তু সত্যিকার অর্থে অনুসন্ধিৎসু মানুষের কাছে আওয়ামী লীগের সেই অর্থে দেশে বিদেশে এখনো পর্যন্ত কার্যক্রম চোখে পড়ছে না। আওয়ামী লীগকে এই যে পতন হয়েছে, কেন পতন হলো, কেন আওয়ামী লীগের এত দূর অবস্থা হলো, কেন পতনের মতো ঘটনায় ঘটতে গেল, কিন্তু কেন একটা সরকার পরিবর্তন হবে, নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন না হয়ে লজ্জাজনকভাবে আওয়ামী লীগের কেন পতন হলো? এগুলো কি আওয়ামী লীগ গত 1 বছর গবেষণা করেছে? পতনের কারণগুলো অনুসন্ধান করবার চেষ্টা করেছে? কিংবা পতন হয়ে গেল, ঠিক আছে, দেশে যখন পারছে না, তখন আন্তর্জাতিক জনমত গঠনে কি কাজ করেছে গত 1 বছরে? করেনি। আমরা প্রথম একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের খবর পেলাম, এটি যেহেতু নয়াদিল্লিতে এবং এটি সর্বভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যে গণমাধ্যমে পাবলিশড হতো এবং যার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যেত, কিন্তু সেটি বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হয়েছে। আমরা মনে করতে পারি যে এটি খুব শীঘ্রই হবে এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হবে, কারণ বাংলাদেশ ভালো চলছে না এই মুহূর্তে। আর কারো এই ভালো চলছে না এটি বলার মতো আর কাউকে আমরা দেখছি না। বারবার বলছি, আবারও বলছি, দেখছি না। আওয়ামী লীগের এই দায়িত্বটা পালন করা উচিত, এই দায়িত্বে এগিয়ে আসা উচিত, কিন্তু গত 1 বছর আওয়ামী লীগ সেই দায়িত্ব পালন করেনি। আমরা যতদূর জানি এই মুহূর্তে একজন আওয়ামী লীগের যে 16 বছরে যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন জেলে বন্দী আছেন, কিন্তু এর বাইরে কমপক্ষে 3 জন দেশের বাহিরে আছেন। আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা কি করছেন? এর মধ্যে হাসান মাহমুদকে নয়াদিল্লিতে আছেন, নয়াদিল্লি সফর করেছেন, এটি জানা গেছে। তিনি জানেন না তিনি তৎপরতা চালাচ্ছেন কিনা। আর বাকি দুজনের একজন তো বয়সের ভারে একদম নুজ, আবুল হাসান মাহমুদ আলী, তিনি বয়সের ভারে খুব স্বাভাবিকভাবে নুজ। আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রীরাও বিদেশে বাংলাদেশের এই অচলাবস্থা নিয়ে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন, সেটি প্রত্যাশা। এবং সেই সাথে দেশেও মানুষ, একটা বড় অংশ মানুষ চাইছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ রাজনীতি করুক, ক্ষমতায় যাক না যাক সেটি কিন্তু ধর্তব্যের বিষয় নয়। অন্ততপক্ষে বিরোধিতা করা, একটা অন্যায় হচ্ছে, একটা অপকর্ম হচ্ছে, তার বিরোধিতা করার জন্য কণ্ঠ প্রয়োজন। কারণ এই এখনকার রাজনৈতিক দলরা সবাই এক ভাষায় কথা বলছে, সরকারের সাথে আছে মানে সবাই এক ভাষায় কথা বলছে। এই এক ভাষা, ভালো হোক মন্দ হোক, এক ভাষায় কথা বলছে, কিন্তু মন্দ কাজ হচ্ছে। এই মন্দ কাজকে বাধা দেওয়ার মতো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে দায়িত্ব পালন করতে হবে আওয়ামী লীগকে। আমরা প্রত্যাশা করব যে আওয়ামী লীগ যদি বিদেশি জনমত গঠনে নেমে পড়ে, সাথে দেশে এবং বিদেশে
একই সাথে তাদের তৎপরতা চালাবে। যত দ্রুত তৎপরতা চালাবে, আমি বারবার বলি যে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগও বাঁচবে। আমরা চাই বাংলাদেশ বাঁচুক, আওয়ামী লীগও বেঁচে থাকুক, দল হিসেবে আওয়ামী লীগও বেঁচে থাকুক, আওয়ামী লীগের বদলোকগুলো বাদ পড়ুক, আওয়ামী লীগ বেঁচে থাকুক।